आज के আমরা आईसीएसई क्लास 9 एर चैप्टर 1 मेजारमेंट एंड एक्सपेरिमेंट डिसकास करब। मेजारमेंट्स एंड एक्सपेरिमेंटेशन। कोन जिनिसके मेजारमेंट करते गेले प्रथमे আমাদেরকে তার সেটাকে এক্সপ্রেস করার জন্য আমাদের কি করতে হবে, কোনো কোয়ান্টিটিকে তারই সেম নেচারের একটা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির মাল্টিপল হিসেবে প্রকাশ করতে হবে। সেই স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিকেই আমরা বলছি ইউনিটস। ওকে, মানে মেজারমেন্ট প্রসেসটা কি থাকে, মেজারমেন্ট প্রসেস মেজারমেন্ট প্রসেসটা হচ্ছে বেসিক্যালি যদি দেখা যায় যে মেজারমেন্ট কথাটা মেজারমেন্ট কি করে অ্যাকচুয়ালি, মেজারমেন্ট ইজ এ প্রসেস অফ কম্পারিজন অফ দ্য গিভেন physical quantity with the known standard quantity of the same nature। ব্যাপারটা বুঝতে পারলে যে আমাদের কোনো জিনিসকে মেজারমেন্ট যখন করছি সেই মেজারমেন্টটাকে এক্সপ্রেস করার জন্য কী করবো, আমরা কোনো সেম নেচারের একটা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি থাকবে, তার সঙ্গে কম্পেয়ার করে বলবো যে এই মেজারমেন্টটা কত হলো। সেই যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটাকে আমরা কি বলছি, এই যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, এই স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটাকে আমরা কি বলবো, একেই আমরা বলবো ইউনিটস। ওকে, ঠিক আছে। তো রেজাল্ট কোনো একটা, তাহলে আমরা কোনো মানে কোনো একটা মেজারমেন্টকে যদি এক্সপ্রেস করতে চাই তাহলে আমরা কী করে যাকে এক্সপ্রেস করবো, বা ফিজিক্যাল কোয়ান্টিটি কী করে এক্সপ্রেস করবো। তাহলে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে এক্সপ্রেস করতে হলে কী করতে হবে, কোয়ান্টিটি ফিজিক্যালটা আমরা লিখতে পারি তার একটা নিউমেরিক্যাল ভ্যালু ইন্টু ওই যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি যেটা বললাম যাকে বলছি আমরা ইউনিট। এবং এক্সাম্পল হিসেবে কী নিতে পারি, এক্সাম্পল যেমন ধরো আমরা বলতে চাইছি, ধরো একটা চিনি, আমরা এক প্যাকেট চিনি নিয়েছি, যে চিনিতে মনে করো 500 গ্রাম চিনি থাকছে, তাই তো। তাহলে আমরা বলতে পারি কি এরকম, যে চিনির ওয়েটটা কীরকম হবে, মাস কত হবে, সেই মাস ধরো বললাম যে 500 গ্রাম। তো এখানে 500টা দেখো নিউমেরিক্যাল ভ্যালু, এটা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু এটা, আর তার সঙ্গে এই যে জিটা হচ্ছে তার ইউনিট। ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে কোনো একটা, এইটা আমরা বুঝতে পারলাম যে কোনো একটা যখন ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে তাকে যখন আমরা এক্সপ্রেস করতে চাইছি তখন আমাদের দরকার হচ্ছে তার ইউনিট দরকার, এটা তো ক্লিয়ার। তাহলে ইউনিটকে আমরা যে চুজ করবো, ইউনিটটাকে নেব, কোনো একটা ইউনিটকে কেমন করে নেওয়া উচিত, কোনো কোয়ান্টিটির ইউনিটকে আমাদের চুজ করার জন্য আমাদের কী কী মাথায় রাখা উচিত, সেই জন্য আমাদেরকে কী জানতে হবে যে চয়েস অফ ইউনিট। আমাদের ইউনিটকে চয়েস করার প্রসেস কী, বা ইউনিট চয়েস করার জন্য কী কী মাথায় রাখতে হবে। তাহলে এমন একটা দেখো, ইউনিট জিনিসটা কি, আমি যে জিনিসে মেজারমেন্ট করবো সেই জিনিসটা পৃথিবীর আর যেখানে মেজারমেন্ট করা হোক না কেন একই যেন হয়, নাহলে তো ব্যাপারটা ঝামেলা করে ব্যাপার। এই জন্য যেখানে আমি যেটা মেজারমেন্ট করছি যেন সবাই সেটা মেজারমেন্ট করতে পারে, একই জিনিস একই ভ্যালু মেজারমেন্ট করতে পারে, সেটা ইউনিভার্সাল হওয়া উচিত। সেটাকে মাথায় রেখে তাহলে ইউনিটকে চুজ করার জন্য আমাদের কিছু প্রপার্টিসকে মাথায় রাখতে হবে। তাহলে the unit chosen should have the following properties। তাহলে ইউনিট chosen should have following properties। তার মধ্যে প্রথম পয়েন্ট যেটা হবে সেটা কি, দেখো ইউনিট শুড বি অফ কনভিনিয়েন্ট সাইজ। তাহলে শুড বি অফ কনভিনিয়েন্ট সাইজ, শুড বি অফ
কনভিনিয়েন্ট সাইজ। সেটা মানে কি, দেখো কিছু কিছু ক্ষেত্রে দেখো, যেমন হচ্ছে ধরো আমরা যদি আমরা করি আমাদের যেমন ধরো কোনো একটা জায়গার দূরত্বকে যদি বোঝাতে যাই, তাহলে আমরা কিসে তাকে মেজারমেন্ট করতে পারি, কিলোমিটারে। ঠিক সেরকমভাবে যদি আমরা একটা পেনকে মেজার করতে, পেনকে সেন্টিমিটারে মেজারমেন্ট করবো আমরা তাকে। আবার ধরো কোনো মানে যদি নিউক্লিয়াসের রেডিয়াস বা অ্যাটমের লেভেলের ছোটো জিনিস হয়, তাহলে তাকে আমাদেরকে আরও ছোটো ইউনিট আমাদেরকে ইউজ করতে হবে তাকে বোঝানোর জন্য, রেডিয়াস বোঝানোর জন্য ছোটো ইউনিট ইউজ করতে হবে। তাহলে আমাদের সাইজ অফ দ্য অবজেক্টের অনুযায়ী বা সাইজ অফ মেজারমেন্টের অনুযায়ী আমরা ইউনিটকে সেই অনুযায়ী চুজ করতে হবে। আমরা সব সাইজের জন্য এক ইউনিট ইউজ করতে পারি না। তাহলে কনভিনিয়েন্ট হতে হবে, ইউনিট যেটা আমরা চুজ করবো কনভিনিয়েন্ট সাইজ হতে হবে। 2 নম্বর কী হতে হবে, ইউনিটকে এমন ডিফাইন করতে হবে, মানে কোনো একটা ইউনিটকে এমন ডিফাইন করতে হবে, তাহলে পসিবিলিটি ডিফাইন মানে শুড বি, এটা লিখতে পারি যে শুড বি পসিবল টু ডিফাইন দ্য ইউনিট উইদাউট অ্যাম্বিগুইটি। মানে আমরা কী বলতে চাইছি, যে কোনো একটা ইউনিটকে যেটা আমরা ডিফাইন করবো যে 1 মিটার অথবা 1 গ্রাম বা 1 কিলোগ্রাম, সেই ডেফিনেশনের মধ্যে যেন কোনোভাবে অ্যাম্বিগুইটি না থাকে, মানে এটা যেন ইউনিভার্সাল হয়, সবার কাছে যেন ওর ডেফিনেশনটা যেন একই থাকে। না হলে তাহলে যে জিনিসটা আমরা মেজারমেন্ট আমি যেটা করব সেই মেজারমেন্টটা যদি অন্য কেউ করে তাহলে সেটা আলাদা পাওয়া যাবে, কিন্তু জিনিসটা একই, ঠিক না? সে একই জিনিসের মেজারমেন্ট যেন সবার কাছে সমান থাকে, সেজন্য ডেফিনেশন অফ ইউনিটের ডিফাইন যে করছি আমরা, যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা যে ডিফাইন করছি, যেটা স্মল সেম নেচারের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা, সেটা যেন সবার জন্য একই থাকে। ঠিক আছে, সি যে পয়েন্টটা হবে সেটা কি, ইউনিট শুড বি রিপ্রডিউসিবল। ঠিক আছে, রিপ্রডিউসিবল মানে হচ্ছে যে ডেফিনেশনটা মানে সবাই যেন সেটাকে প্রডিউস করতে পারে, মানে আমিও সেটাকে মেজারমেন্ট করতে পারি, অন্য কেউ অন্য কোনো খানে সেও সেটাকে মেজারমেন্ট করতে পারে, এটা সেম নেচারের জন্য বলা হচ্ছে, একই কথা বলা হচ্ছে। 2 নম্বর 4 নম্বর পয়েন্ট কি, আর যে ভ্যালু অফ ইউনিট, এই যে এটা খুবই ইম্পর্টেন্ট, দ্য ভ্যালু অফ ইউনিট কি হবে, শুড নট চেঞ্জ উইথ স্পেস অ্যান্ড টাইম। তার মানে এটা কি বলতে চাইছে, যে ইউনিট মাস্ট অলওয়েজ রিমেন সেম এভরিহ্যার। মানে সব জায়গায় ইউনিটটাকে কি হতে হবে, সেম থাকতে হবে। বোঝা গেল? তাহলে আমাদের অ্যাকচুয়ালি তাহলে কি দেখলাম, লাস্ট যে 3টে পয়েন্ট অ্যাকচুয়ালি সেটাকে কী প্রুভ করছে, ইউনিটকে হতে হবে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড। তার মানে একটা ইউনিট যেটা আমরা বলছি, কোনো কিছুর একটা ইউনিট যেটা আমরা ডিফাইন করব, সেই ইউনিটটাকে ইন্টারন্যাশনালি ডিফাইন হতে গেলে ইউনিটের যে ডেফিনেশন উইদাউট অ্যাম্বিগুইটি হতে হবে, এবং তাকে রিপ্রডিউসিবল হতে হবে, যেন আমি প্রডিউস করতে পারি, সবাই প্রডিউস করতে পারে তাদের মতো করে, এবং ইউনিটের চেঞ্জ যেন না হয় স্পেস টাইমের বেসিসে। তাহলে এই যে ইউনিট আমরা শিখলাম, সেই ইউনিটকে কত ভাগ করা যায় জানো তো? ইউনিটকে ভাগ করা যায় 3 ভাগে আমরা বলতে পারি। এই বইতে লেখা থাকে 2 কাইন্ডস, আমরা বলতে পারি যে 3 ভাবে। তাহলে কাইন্ডস অফ ইউনিট যদি আমরা দেখি, ইউনিটের প্রকার মানে কত ভাগে তাকে ডিভাইড করা যায়, কাইন্ডস অফ ইউনিটের মধ্যে আমরা বলতে পারি 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট, 2 ডিরাইভ ইউনিট, और 3 সাপ্লিমেন্টারি ইউনিট। और বলতে পারি যে কমপ্লিমেন্টারি ইউনিট। ঠিক আছে, তাহলে এখন আমরা ধীরে ধীরে বুঝে নেব যে ফান্ডামেন্টাল ইউনিট কাকে বলে, বা বেসিক ফান্ডামেন্টাল ইউনিটকে আরেকটা নাম কী হতে পারে, আর বলতে পারি যে বেসিক ইউনিটস। ঠিক আছে, তাহলে আমরা চলে আসি এবারে ফান্ডামেন্টাল ইউনিট কাকে বলে।
ফান্ডামেন্টাল ইউনিট। তাহলে ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে সেই ধরনের কোয়ান্টিটির ইউনিট যেই কোয়ান্টিটির ইউনিটগুলো হচ্ছে অন্য আর কোনো কোয়ান্টিটির ইউনিটের সঙ্গে ডিপেন্ডেন্ট নয়। ঠিক আছে, মানে এটা খানিকটা কী বলতো, ম্যাথমেটিক্সে যে প্রাইম নাম্বার থাকে যেমন সেই রকম সেই নাম্বার আর ওয়ানটা বাদ সেই নাম্বারের ছাড়া আর কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, ডিভিডিবল নয়, সেই রকমই ফান্ডামেন্টাল ইউনিট সেরকম একটা টাইপের ইউনিট যেই ইউনিটগুলো হচ্ছে যেই কোয়ান্টিটির ইউনিটগুলো হচ্ছে অন্য কোনো কোয়ান্টিটির সঙ্গে কোয়ান্টিটির উপর ডিপেন্ডেন্ট নয়, তাদেরকে আমরা বলছি ফান্ডামেন্টাল ইউনিট। তাহলে আমরা বলতে পারি যে হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ, তাহলে ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ, ফান্ডামেন্টাল ইউনিট ইজ ইন্ডিপেন্ডেন্ট of any other units। ঠিক আছে, মানে কোনো অন্য কোনো ফান্ডামেন্টাল ইউনিট দিয়েও হবে না, মানে তাকে রিলেট করা যাবে না। ঠিক আছে, এটার ব্যাপার। এদের যে এই এক্সাম্পলের মধ্যে কি পড়বে, এক্সাম্পল মধ্যে আমরা নিতে পারি যেমন হচ্ছে দেখো টোটাল 7খানা, টোটাল হচ্ছে 7 ফান্ডামেন্টাল ইউনিটস আর দেয়ার, টোটাল 7 ফান্ডামেন্টাল ইউনিটস আর দেয়ার। উইল ডিসকাস লেটার, আমরা পরে ডিসকাস করবো এটাকে নিয়ে। তো সেটা তার মধ্যে যেমন এক্সাম্পল মনে রাখো, যেমন মাস, লেন্থ, টাইম, ইটিসি। আমরা ডিসকাস করবো এই ব্যাপারে পরবর্তীকালে। এখন আমরা ডেফিনিশনগুলো পড়ে নিই, তারপরে ডিসকাস করছি। ডিরাইভড ইউনিট, ডিরাইভড ইউনিট কাকে বলে? ডিরাইভড ইউনিট খানিকটা ম্যাথসের যেমন যে কম্পাউন্ড নাম্বার হয়, যেমন অনেকগুলো প্রাইম নাম্বারের মাল্টিপ্লাই দিয়ে লেখা যেতে পারে, সেরকমভাবে ডিরাইভড ইউনিটও সেরকমই, যেগুলো কী হয় না অনেকগুলো ফান্ডামেন্টাল ইউনিটের উপর ডিপেন্ডেন্ট করে। ঠিক আছে, যারা ডিপেন্ড করে ফান্ডামেন্টাল ইউনিটের উপর, তাহলে বলতে পারি এটা কি ডিপেন্ডস অন দ্য ফান্ডামেন্টাল ইউনিটস। ঠিক আছে, এই ব্যাপার। এদের এক্সাম্পলগুলো কেমন হবে? এক্সাম্পলগুলো তুমি 7টা ফান্ডামেন্টাল ইউনিট যখন পড়বে, সেগুলো ছাড়া বাকি যা ধরনের ইউনিট তুমি পড়বে সেগুলোকে আমরা বলছি মানে ডিরাইভ ইউনিট, যেমন ফোর্স, প্রেশার, ঠিক আছে, আর যা যা কিছু থাকে যেমন হচ্ছে অ্যাক্সিলারেশন। ঠিক আছে, ওকে। আর একটা যেটা ইউনিট আমরা বললাম সেটা কি বললাম, যে সাপ্লিমেন্টারি ইউনিট, তাকে আমরা কী করে ডিফাইন করি দেখো। 3 নম্বর যে পয়েন্টটা আছে, 3 নম্বর পয়েন্টটা আছে কি সাপ্লিমেন্টারি ইউনিট। সাপ্লিমেন্টারি ইউনিট और কমপ্লিমেন্টারি বলা হয়, কমপ্লিমেন্টারি ইউনিট বলা হয়। দেখো দুটো এমন ইউনিট আছে যে ইউনিটগুলোকে আমরা সাপ্লিমেন্টারি ইউনিট ও কমপ্লিমেন্টারি ইউনিট বলতে পারি। সে দুটো কেমন দেখো, সে দুটো ইউনিট কি একটা মানে দুটো ইউনিট থাকে শুধু খালি যাকে সাপ্লিমেন্টারি বলে। একটা হচ্ছে অ্যাঙ্গেল, যেটা হচ্ছে নর্মাল অ্যাঙ্গেল, আমরা যেটা বলি নর্মাল, যেটা প্লেন অ্যাঙ্গেল, নর্মাল আর প্লেন এমনি ধরনের যাকে বলতে পারি। প্লেন অ্যাঙ্গেল যেটা নর্মাল যে অ্যাঙ্গেল বুঝি, মানে কোনো একটা লাইন, যে কোনো একটা লাইন, কোনো একটা আর্ক আর কি, যেটা যদি কোনো তৈরি করে, মানে যে অ্যাঙ্গেল তৈরি করে, এই আর্ক লেনটা অ্যাঙ্গেল তৈরি করছে থিটা, এই যে এটাকে বলে নর্মাল অ্যাঙ্গেল। এর যে অ্যাঙ্গেলের যে ইউনিট হয়, অ্যাঙ্গেল ইউনিটকে কি বলি আমরা? রেডিয়ান বলি, রেডিয়ান। ঠিক আছে, তো রেডিয়ান যে ইউনিট, সংক্ষেপে কী লেখা হয়? র্যাড লেখা হয়। এই অ্যাঙ্গেলের ইউনিটটাকে আমরা বলছি কি, অ্যাঙ্গেলের ইউনিটটাকে বলছি আমরা সাপ্লিমেন্টারি ইউনিট। ওকে, সেরকমভাবে একটা সলিড অ্যাঙ্গেল কীরকম তৈরি হয়? সলিড অ্যাঙ্গেল হচ্ছে যখন হচ্ছে কোনো একটা এরিয়া, মনে করো কোনো একটা এরিয়া আছে, এই এরিয়াটা যে পরিমাণ অ্যাঙ্গেল তৈরি করবে কোনো একটা পয়েন্টে, এই পয়েন্টে এভাবে অ্যাঙ্গেল তৈরি করলো, কোনো একটা এটা সারফেস এরিয়া আছে, এরিয়া যে অ্যাঙ্গেল তৈরি করছে কোনো একটা পয়েন্টে, এই যে এইরকম যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটাকে বলছি আমরা সলিড অ্যাঙ্গেল। এর যে ইউনিট হয় মনে রাখতে হবে স্টেরেডিয়ান। ঠিক আছে, ST লেখা হয়।
তাহলে এই দুটো ইউনিট বেসিক্যালি যে দেখা যায় না, এদের হচ্ছে অ্যাকচুয়ালি যদি আমরা ফান্ডামেন্টাল ইউনিট দিয়ে লিখি, ফান্ডামেন্টাল ইউনিটের রেসপেক্টে লিখলে কিন্তু এদের ইউনিটলেস হয়। তারপরে যদি তুমি ডাইমেনশন পরবর্তীকালে পড়বে ক্লাস 11, 12 হায়ার স্টাডিতে যখন উঠবে তখন দেখবে এরা অ্যাকচুয়ালি ডাইমেনশনলেস হয়। ডাইমেনশনলেস হয়, এদের ইউনিটলেসও হওয়া উচিত, কিন্তু এটা অনেক ব্যবহৃত হয় অ্যাঙ্গেল, সলিড অ্যাঙ্গেল, বিভিন্ন রকম এক্সপ্রেশনে কোয়ান্টিটি, অ্যাঙ্গেল এবং সলিড অ্যাঙ্গেলের কোয়ান্টিটি হিসেবে লেখা হয়। সেই জন্য এই যে এদের যে ইউনিটটাকে একটা সাপ্লিমেন্টারি ইউনিট, যেটা ফান্ডামেন্টালের মধ্যেও পড়ছে না, ডিরাইভের মধ্যেও পড়ছে না, ঠিক আছে, তার মধ্যে রাখা হয় এই দুটো ইউনিটকে। তাহলে বুঝতে পারলে ইউনিটের যে কাইন্ড অফ ইউনিট আমরা পড়লাম সেটা 3 ধরনের ইউনিট হলো। তাহলে আমরা প্রথমে কি দেখলাম, কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে এক্সপ্রেস করতে গেলে আমাদের কি ইউনিট দরকার, এবং সেই ইউনিটকে চুজ করার জন্য আমাদের কী কী মাথায় রাখা উচিত সেটা দেখলাম, এবং তারপরে সেই ইউনিটকে কত রকম ভাগে ভাগ করা যায় সেটা আমরা দেখলাম। এখন আমরা দেখব সেই ইউনিটগুলোকে এক্সপ্রেস করার জন্য আমাদের কতগুলো সিস্টেম ছিল বা কতগুলো সিস্টেম আছে, সিস্টেম অফ ইউনিট। তাহলে এখন আমরা পড়বো কি সিস্টেম অফ ইউনিট সম্বন্ধে। এক্সপ্রেস করার জন্য সিস্টেম অফ ইউনিট সম্বন্ধে আমরা পড়ব। সিস্টেম অফ ইউনিট অ্যাকচুয়ালি কত রকমের হয় জানো? সিস্টেম অফ ইউনিট হয় টোটাল 4 রকমের। তার মধ্যে 1 নম্বরে যেটা থাকে সেটাকে আমরা বলছি সিজিএস সিস্টেম, অথবা তুমি দেখবে এটাকে বলা হয় ফ্রেঞ্চ সিস্টেম। ফ্রেঞ্চ সিস্টেমে আমাদের কীভাবে করা মানে এক্সপ্রেস করা হতো। তারপরে এফপিএস সিস্টেম और এটাকে বলা হবে হতো ব্রিটিশ সিস্টেম। আর 3 হচ্ছে এমকেএস সিস্টেম, और এটাকে বলা হতো মেট্রিক সিস্টেম। ঠিক আছে, তাহলে এরপরে যেটা এসছে সেটা হচ্ছে এসআই সিস্টেম। ঠিক আছে, এসআই সিস্টেম। তা দেখো এই যে সিস্টেমগুলোর নাম এইরকম কেন হয়েছে, মানে কীভাবে এই নামগুলোকে মনে রাখা উচিত। দেখো অ্যাকচুয়ালি এই যে সিস্টেমগুলোকে প্রথম যে 3টে সিস্টেম আছে, এই 3টে সিস্টেমের ক্ষেত্রে যে সিজিএস এগুলো কী বলতো, প্রত্যেকটা একটা লেন্থ মানে ইন অর্ডার লেন্থ, মাস আর টাইমকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, কেমনভাবে যে রিপ্রেজেন্ট করছে, যদি সিজিএস দেখা যায়, সিজিএসের ক্ষেত্রে কি লেন্থের জন্য কি সেন্টিমিটার, মাসের জন্য কি গ্রাম, আর টাইমের জন্য সেকেন্ড। এফপিএসের ক্ষেত্রে লেন্থের জন্য কি ফুট, আর পি মানে গ্রাম, মাসের জন্য হচ্ছে পাউন্ড, আর এস টাইমের জন্য সেকেন্ড। এমকেএস এরকম পদ্ধতিতে লেন্থের জন্য মিটার, মাসের জন্য কেজি, আর টাইমের জন্য সেকেন্ড। তাহলে এই জন্য তার শর্ট ফর্ম করে সেন্টিমিটারের জন্য সি আসছে, গ্রামের জন্য জি এলো, আর সেকেন্ডের জন্য এস, এই জন্য সিজিএস। সেরকমভাবে লেন্থের যেমন এপিএসের ক্ষেত্রে লেন্থের ফুট, এবং মাসের ক্ষেত্রে পাউন্ড মানে পি, আর টাইমের জন্য সেকেন্ড মানে এস, এপিএস। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু আলাদা আলাদা সিস্টেম অফ ইউনিট, যেখানে আমরা কি বলতে চাইছি যে এখানটা মানে সিজিএসের ক্ষেত্রে কী করা হচ্ছে না, লেন্থকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, লেন্থকে সেন্টিমিটার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, মাস যে থাকে তাকে গ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করা হবে, আর টাইম যে থাকবে তাকে সেকেন্ড দিয়ে রিপ্রেজেন্ট করা হবে। আর এর ক্ষেত্রে এপিএসের ক্ষেত্রে কী হবে না, লেন্থকে আমরা কী দিয়ে রিপ্রেজেন্ট করবো, ফুট দিয়ে, আর মাসকে আমরা রিপ্রেজেন্ট করবো পাউন্ড দিয়ে, এলবি দিয়ে লেখা হয়, এলবি দিয়ে মনে রাখবে এগুলো, এলবি দিয়ে। আর টাইমকে রিপ্রেজেন্ট করা হয় সেকেন্ড দিয়ে। এমকেএসের ক্ষেত্রে কী হবে, লেন্থকে একে মেট্রিক পদ্ধতি বলে, মানে মেট্রিক সিস্টেম বলা হয়, তার কারণ এখানে দেখবে যত কিছু থাকবে সেগুলো 10-এর মাল্টিপ্লিকেশন হিসেবে ইউনিটগুলোকে রিপ্রেজেন্ট করা হয় বলে একে মেট্রিক সিস্টেম বলে। লেন্থকে এখানে রিপ্রেজেন্ট করা হবে মিটার দিয়ে, আর মাসকে রিপ্রেজেন্ট করা হবে এখানে কেজি দিয়ে, আর টাইমকে অ্যাজ ইউজুয়াল সেকেন্ড দিয়ে রিপ্রেজেন্ট করা হবে। তাহলে দেখো বিভিন্ন জায়গায় যদি আমরা বিভিন্ন রকম সিস্টেম আমরা ফলো করি, তাহলে একটা ইউনিটের কি হবে যে সব জায়গায় আমি এই একটা ভ্যালু বলবে, ও একটা ভ্যালু বলবে, একটা ভ্যালু মানে নাম্বার বলবে। সেই কারণে যাতে এরকম ঝামেলাটা না থাকে, সেই কারণে কি করা হয়েছিল না, 1960-তে জেনারেল কনফারেন্স
জেনারেল কনফারেন্স of weight and measures কি করলো জেনারেল কনফারেন্স ওয়েটস অ্যান্ড মেজার রেকমেন্ড করলো একটা ইউনিটকে, যেটা ইউনিভার্সাল ইউনিটকে মেজার করলো, যেটা কাছাকাছি আমরা অনেকে ধরে নেয় যে এমকেএস সিস্টেমকে করসপন্ডিং একটা নাম দিল এসআই সিস্টেম, মানে এবং তারা কি করলো, তারা 7 ফান্ডামেন্টাল ইউনিট নিয়ে এলো, ফান্ডামেন্টাল ইউনিট প্লাস 2 কমপ্লিমেন্টারি ইউনিট নিয়ে এলো। ঠিক আছে, আমরা কেন এমকেএসকে বলছি এসআই সিস্টেম, কারণ এমকেএসে যেমন করে লেন্থকে মিটার, মাসকে কেজি, টাইমকে সেকেন্ড নেওয়া হয়, তো এসআই সিস্টেমেও সেটাই করলো। তারা কি করলো, আরও সেই 3টে ছাড়াও আরও 4টে ইউনিট নিয়ে এলো, ফান্ডামেন্টাল ইউনিট নিয়ে বললো তাদেরকে, এরা কারোর উপর ডিপেন্ড করে না, এবং 2 সাপ্লিমেন্টারি ইউনিট নিল বা কমপ্লিমেন্টারি ইউনিট নিল, দিয়ে তারা একটা এসআই সিস্টেম বলে ইউনিভার্সালি বা গ্লোবালি এটাকে পরিচিতি দিল। তাহলে আমরা দেখে নেব এখন সেই 7টা ইউনিট কি হয় এবং তাদের 7টা কোয়ান্টিটি কী হয় যেটা ফান্ডামেন্টাল হয়, এবং তাদের ইউনিটগুলো কী হয় সেটা আমরা দেখবো এসআই সিস্টেমে। 7টা ইউনিটের প্রথমে যে থাকে তাকে লেন্থ আমরা ধরি, তো লেন্থকে এসআই ইউনিটে কী হয়, তার মিটার লেখা হয়, মিটারে এক্সপ্রেস করা হয়, এবং তার সিম্বল কি হয় এম। তাহলে এটা হচ্ছে ইউনিট আর এটা হচ্ছে আমাদের সিম্বল। 2 নম্বরের ক্ষেত্রে কি, যেমন মাসের ক্ষেত্রে তাকে কিসে দিয়ে লেখা করা হয়, কিলোগ্রাম দিয়ে লেখা হয় কিলোগ্রাম, এবং তার সিম্বলটা হবে কেজি। 3 নম্বর হচ্ছে টাইম, যেটা খুবই ইম্পর্টেন্ট, ফান্ডামেন্টাল 3টে, যেমন টাইমের ক্ষেত্রে তাকে কী দিয়ে লেখা হয়, সেকেন্ড দিয়ে লেখা হয়, এবং তার ফান্ডামেন্টাল হচ্ছে এস, মানে তার সিম্বল হচ্ছে এস। 4 ক্ষেত্রে কী হবে, টেম্পারেচারের ইউনিট কি হয়, ইউনিট হয় কেলভিন, এবং তার সিম্বল হচ্ছে ক্যাপিটাল কে। 5 ক্ষেত্রে 5 নম্বর পয়েন্টে আমরা চলে আসি লুমিনিয়াস ইন্টেন্সিটি মানে হচ্ছে কতটা তীব্রতায় লাইট জ্বলছে, মানে ইন্টেন্সিটি, এটা লাইটের ক্ষেত্রে তাকে বলা হয় ক্যান্ডেলা। সে ইউনিটের সিম্বল কী হচ্ছে, ইউনিটের কমন হচ্ছে সিডি। তারপরে 6 ইলেকট্রিক কারেন্ট, যার ইউনিট হচ্ছে কি অ্যাম্পিয়ার, তাকে এ দিয়ে লেখা হয়, এবং 7 অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স, যাকে আমরা মোল দিয়ে লিখি, ইউনিট অফ মোল দিয়ে লিখি, এবং তার সংক্ষেপে মোল লেখা হয়। আর যেটা দুটো যেমন এ ছিল সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে বললাম, যেটা যে অ্যাঙ্গেল তার ইউনিট হচ্ছে কি রেডিয়ান, আগে বলেছি আমরা, তাকে আরডি দিয়ে লিখে আরডিও লিখতে পারে, কোনো অসুবিধা নেই। আর সলিড অ্যাঙ্গেলকে স্টেরেডিয়ান লিখে এসটি আরডি বলা হয়। তো এগুলো কি ইউনিট, এগুলো হচ্ছে সাপ্লিমেন্টারি ইউনিট বা কমপ্লিমেন্টারি ইউনিট, এগুলো কমপ্লিমেন্টারি ইউনিট, এগুলো এদের হচ্ছে ইউনিট, আর হচ্ছে তারা সিম্বলকে আমরা ইউনিট হিসেবে কখন কীভাবে লিখতে পারি সেটা দেখাচ্ছে। তাহলে বুঝতে পারলে, তাহলে আমাদের তাহলে আরেকটা সিস্টেম এসে কী হলো, সেটা হচ্ছে এসআই সিস্টেম হলো, এটা 4 নম্বর সিস্টেম এসআই সিস্টেম। তাহলে বুঝতে পারলে, তাহলে ইউনিটের সিস্টেম অফ ইউনিট, কোনো ইউনিটকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের 4টে সিস্টেম আছে, এমকেএস, সিজিএস, এফপিএস আর এসআই। তাহলে এই যে এমকেএস, সিজিএস, এফপিএস, এদের নামকরণগুলো কীভাবে এসে সিস্টেমটার নামকরণ, মানে সিস্টেমটা এরকম কেন বলা হয়েছে তাকে, তার কারণ হচ্ছে বুঝতে পেরেছো। তাহলে প্রত্যেকটার যে শর্ট ফর্ম কী দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, মাস, লেন্থ এবং টাইমকে, লেন্থ, মাস এবং টাইমকে কী দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ওটা তার শর্ট ফর্মগুলোকে নিয়েই ওই সিস্টেমের নামকরণ করা হয়েছে। ঠিক আছে, এবার আমরা চলে আসবো, দেখো তো সিস্টেম আমরা বুঝে গেছি। এবার আমরা চলে আসবো কোনো ইউনিট আমরা ধরো জানলাম, সেই ইউনিটের সঙ্গে আমাদের কিছু একটা কী বলতো, কিছু প্রেফিক্স আমরা ইউজ করব, মানে সামনে কিছু একটা ভ্যালু ইউজ করে বা একটা ওয়ার্ড ইউজ করে আমি তাকে মানে তার সেই ইউনিটটার বেশি ভ্যালু এবং ইউনিটটার কম ভ্যালুকে রিপ্রেজেন্ট করতে পারি।
এটা যে কোনো ইউনিটের সঙ্গে আমরা অ্যাড করতে পারি। তো সেই জন্য দেখব সেই প্রেফিক্সগুলোকে অ্যাকচুয়ালি তার মানে কি এবং সেই প্রেফিক্সগুলোর ইউজ করলে সেই ইউনিটটার কীরকম চেঞ্জ হয় সেটা আমরা দেখব। খুবই ইম্পর্ট্যান্ট জিনিস, এটা কিন্তু প্রচুর পরিমাণে কাজে লাগবে যখনই কোনো রকম মানে অন্য কিছু ইউনিট শিখতে যাবে, পড়তে যাবে, তখন কিন্তু এই প্রেফিক্সগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। প্রথমে প্রেফিক্সের মধ্যে যেগুলো হচ্ছে বিগ মানে বড় মেজারমেন্টকে বোঝায় সেগুলোতে চলে আসে। বড় যে মেজারমেন্টগুলো বোঝায় সেগুলোতে চলে আসি। যেমন হচ্ছে সেই ধরনের প্রেফিক্স মানে কি ইউজড ফর, এগুলো যেটা ইউজড ফর বিগ মেজারমেন্ট, বিগ মেজারমেন্টের জন্য যে প্রেফিক্সগুলো ইউজ করা তাকে কী বলে? প্রথমে থাকে কি ডেকা। ডেকা যার সিম্বল হচ্ছে মনে রাখবে DA, এবং এর যে মিনিং, এটার মিনিং কি হয়? মিনিং হয় 10 টু দি পাওয়ার কত হবে? 1। তারপরে কি হবে? হেক্টো। হেক্টো মানে একে এইচ দিয়ে লেখা হয়, স্মল এইচ দিয়ে, এবং এর মিনিং হচ্ছে 10 টু দি পাওয়ার 2। 100 টাইমস যদি বেশি হয় কোনো একটা ইউনিটের 10 টাইম বেশি হওয়া কোনো ইউনিটকে বলা হবে ডেকা, আর 100 টাইম বেশিকে বলা হবে হেক্টা। 3 হচ্ছে কিলো। কিলোর সিম্বল হচ্ছে স্মল কে, এটা মানে কি 10 টু দি পাওয়ার 3, মানে হাজার গুণ বেশি যদি হয় কোনো ইউনিটের কোনো একটা ইউনিট, তখন তাকে আমরা কিলো দিয়ে মেজারমেন্ট করব। তারপরে কি আছে? কিলোর পরে আছে, এরপরেগুলো খুবই সুন্দর মেগা। মেগাকে ক্যাপিটাল M দিয়ে লেখা হয়। মেগা মানে কি 10 টু দি পাওয়ার 6 টাইমস যদি বেশি হয়। মেগার পরে কি হবে? গিগা। গিগা যেটাকে ক্যাপিটাল G দিয়ে লেখা হয় 10 টু দি পাওয়ার 9 দিয়ে। 6 এর গিগার পরে কি থাকে? টেরা। টেরা মানে হচ্ছে ক্যাপিটাল T দিয়ে লেখা হয়, তো 10 টু দি পাওয়ার 12 গুণ যদি বেশি হয়। 7 এর ক্ষেত্রে তারপরে কি থাকে? পেটা। পেটাকে ক্যাপিটাল P দিয়ে লেখা হয়, পেটা মানে 10 টু দি পাওয়ার 15 টাইমস বেশি। 8 এর ক্ষেত্রে 8 নম্বরের ক্ষেত্রে হেক্সা যদি দেখি, আমার হেক্সা মানে কি এক্সা মানে হচ্ছে E দিয়ে লেখা হয়, এটা মানে কত? 10 টু দি পাওয়ার 18 হয়। আর 9 জেটা। অত বেশি মনে রাখতে হয় না, বেশি ইম্পর্টেন্টলি কত মনে রাখতে হবে? ইম্পর্টেন্টলি এই পর্যন্ত মনে রাখলেই চলবে। আর দেখো, আর এইগুলো থেকে এই যে কিলো, এইগুলো দেখো মোবাইলের যে ডাটা হয় না, যে কেবি দিয়ে লিখি কিলোবাইট, তারপরে কি না জিবি দিয়ে লিখি না, ক্যাপিটাল জিবি মানে গিগাবাইট। দেখো এটা হচ্ছে মেগাবাইট, কিলোর পরে মেগাবাইট হয় MB, তারপরে দেখো জিবি দিয়ে লিখি গিগাবাইট, তারপরে দেখো টেরাবাইট হয়, টিবি দিয়ে লেখা হয়। এটা দিয়ে দেখেছো মানে ফোনের এটা যেমন ফোনের মেমোরি কত হয়, র্যাম, সেগুলো জিবি দিয়ে লিখতে পারি আমরা। তাহলে এগুলো হচ্ছে সেই ধরনের। তাহলে গিগাবাইট, বাইটটা একটা ফান্ডামেন্টাল, বাইট একটা ইউনিট, তার সঙ্গে কে গুণ করা মানে কি 1000 টাইমস বেশি বাইটকে আমরা কেবি বলছি। আর হচ্ছে 10 টু দি পাওয়ার 6 টাইমস বেশি বাইটকে 10 টাইমস বেশি বাইটকে আমরা বলছি কি MB। এরকম টাইপের ব্যাপারটা আমাদেরকে বুঝতে পারলে, ঠিক আছে? তাহলে এইগুলো গেল কি, এগুলো হচ্ছে বিগ মেজারমেন্টের ক্ষেত্রে গেল। যদি আমরা স্মল মেজারমেন্টে দেখি, তাহলে কি সেগুলো কেমন হবে দেখো। তাহলে ইউজড প্রেফিক্স ইউজড ফর স্মল মেজারমেন্ট। স্মল মেজারমেন্টের ক্ষেত্রে কি যেমন থাকছে, যেমন দেখো ডেসি। ডেসিকে আমরা কি দিয়ে সিম্বল দিয়ে লিখি? D দিয়ে, স্মল d দিয়ে। এটা মানে কি 10 টু দি পাওয়ার -1। তারপরে দেখো সেন্টি, সেন্টিকে স্মল c দিয়ে লিখি, সেটা মানে করো 10 টু দি পাওয়ার -2। তারপরে আমরা লিখছি মিলি, স্মল m দিয়ে লিখছি 10 টু দি পাওয়ার -3। এরপরে ধরো মাইক্রো, একে মিউ দিয়ে লেখা হয়, একে কি বলা হয়? মিউ বলা হয়, এটা গ্রিক লেটার 10 টু দি পাওয়ার -6। তারপরে ন্যানো, স্মল n, তাহলে 10 টু দি পাওয়ার -9। তারপর পিকো, পিকোকে স্মল p দিয়ে লেখা হয় -12। তারপরে ফেমটো, ফেমটোকে f দিয়ে লেখা হয় 10 টু দি পাওয়ার -15। এরকমভাবে যদি লেখা যায় অটো থেকে a দিয়ে লিখে -18, জেপটো জেড দিয়ে লিখে, স্মল জেড দিয়ে লিখে 10 টু দি পাওয়ার -21। এরকমভাবে তো বেশিরভাগ এখানেও সেই একই রকম, ফেমটো পর্যন্ত মনে রাখতে পারলেই চলবে, ইউজ করা যাবে, ঠিক আছে?
তাহলে এগুলো আমরা ইউজ করে কি করি, কোনো একটা ইউনিটকে আমরা বাড়িয়ে দিতে পারি, মানে ভ্যালুটাকে বোঝাতে পারি, বড় ভ্যালু বোঝাতে পারি, এবং যদি আমরা প্রিফিক্সটা ইউজ করি কম ভ্যালু বোঝাতে পারি। যেমন ধরো আমরা যদি বলি যে 100 না, ধরুন 2 মিলিমিটার, তার মানে অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছি আমরা, 2 × 10⁻³ মিটার। ঠিক আছে, যেমন ধরো একটা কারোর ফ্রিকোয়েন্সি বোঝাতে গেলে ফ্রিকোয়েন্সি ইউনিট হচ্ছে হার্জ হয়, তা আমি যদি বলি যে 2.5 জি, এইটা মানে কি বোঝাচ্ছি অ্যাকচুয়ালি আমরা 2.5 × 10⁻, গিগা মানে 9 হার্জ। আর বুঝতে পারলে মানে কি, এই যে গিগা কথাটার মানেটা গিগার জন্য কি এলো, এই গিগার কারণে এলো 10⁹টা। এই যে স্মল এম মিলির জন্য কি হলো 10⁻³ বুঝতে পারলে। এইটা অ্যাকচুয়ালি মিটার, মানে মিটার হচ্ছে আমাদের ইউনিট, হার্জ হচ্ছে ইউনিট, কিন্তু তার সঙ্গে আমি যদি প্রেফিক্স ইউজ করে দিই স্মল এম মানে মিলি, তাহলে দেখো আমরা পাচ্ছি 10⁻³। এখন ক্যাপিটাল জি ইউজ করছি, ক্যাপিটাল জি দেখো কোথায় আছে, ক্যাপিটাল জি দেখো গিগার সঙ্গে, তো গিগা মানে 10⁹ মাল্টিপ্লিকেশন করে দিতে পারছি। আর বুঝতে পারলে, ঠিক আছে। তাহলে আমরা এতক্ষণ ধরে যা পড়লাম সেটা কী পড়লাম দেখো, তাহলে আমরা কী পড়লাম যে ইউনিট কেন দরকার, তাহলে ইউনিট থেকে পড়লাম কি, ইউনিট চুজ করার জন্য আমাদের কি জানতে হবে সেটা, তারপরে মানে কি মাথা রাখা উচিত, তারপরে হচ্ছে কাইন্ডস অফ ইউনিট আমরা পড়লাম, তারপরে আমরা দেখলাম হচ্ছে সিস্টেম অফ ইউনিট, ঠিক আছে। সিস্টেম ইউনিট থেকে আমরা তারপরে এলাম কি সাম ইউজফুল প্রিফিক্স, উইথ ইউনিট। তাহলে প্রিফিক্স অ্যাকচুয়ালি কী কথা, এই কনভার্সন করতে গেলে আমাদের কাজে লাগে। ঠিক আছে, এর পরের ক্লাসে আমরা তাহলে ডিসকাস করব লেন্থের ইউনিটকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, মানে কি কোন সময়, মানে কখন সেন্টিমিটার নেব, কখন মিলিমিটার নেব, কখন কিলোমিটার নেব, অথবা অ্যাটমিকের ছোট জায়গাগুলো তখন আমরা কি ইউনিট নেব, সেই সবগুলো আমরা ডিসকাস করব পরের ক্লাসে।